অতি জনসংখ্যা ক্ষতির কারণ, দুঃসন্তানের বেশি তাই নেওয়া হোক বারণ। দেশের উন্নতি যদি ভরাসবে চাই, পরিকল্পিত পরিবারের বিকল্প নাই। My dear students, audience and viewers, I am Mohammad Shahidul Islam, Assistant Professor and Head of the Department of Social Work, Government Azullah College, Bogota. সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি অনার্স সেকেন্ড ইয়ারের সামাজিক সমস্যা বিশ্লেষণ কোর্স থেকে আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় জনসংখ্যা স্ফীতি। প্রথমে আমাদের একটু সংক্ষিপ্ত ভাবে জানা দরকার জনসংখ্যা স্ফীতিটা কি। যে কোনো বিষয়ের স্ফীতি বলতে বৃদ্ধিকে বোঝায়, ঊর্ধ্বগামীতাকে বোঝায়, যেটা কাম্য বিষয়ের চেয়ে বেশি, সেটাই স্ফীতি। জনসংখ্যা যদি কাম্য স্তরের চেয়ে অধিক হয় তাহলে সেটাকে জনসংখ্যা স্ফীতি বলা হয়। সহজ ভাষায় বলা যায়, একটি দেশের সম্পদ এবং আয়তনের তুলনায় যদি জনসংখ্যা বেশি হয় তাহলে সেটাকে জনসংখ্যা স্ফীতি বলে গণ্য করা হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, জনসংখ্যা স্ফীতির বহুবিধ সংজ্ঞা রয়েছে। আমরা সাধারণভাবে যেটা বুঝি তা হচ্ছে, একটি দেশে যত মানুষ প্রয়োজন তার সম্পদের হিসাবে এবং সম্পদগুলো সুষ্ঠুভাবে ব্যবহারের জন্য যে মানুষ প্রয়োজন, অথবা একটি দেশে যে সম্পদ রয়েছে সেই সম্পদ দিয়ে যত মানুষ সুন্দরভাবে প্রতিপালন করা সম্ভব, সেই মানুষের যে যদি অধিক মানুষ সেই দেশে বসবাস করে বা জন্মগ্রহণ করে বা অতিরিক্ত জনসংখ্যা হয়ে যায়, তখন সেটাকেই আমরা জনসংখ্যা স্ফীতি বলে আখ্যায়িত করি। ধরে নাও আমাদের এই বাংলাদেশে আমাদের 7 কোটি মানুষ হলে আমরা সবচেয়ে সুন্দরভাবে চলতে পারি। সেখানে যদি 17 কোটি মানুষ হয় তাহলে এটা জনসংখ্যা স্ফীতি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জনসংখ্যা স্ফীতি নিয়ে আলোচনা বেশি করব না, আমরা অন্যান্য দিকগুলো নিয়ে আলোচনা করতে চাচ্ছি। সেই ক্ষেত্রে তোমাদের কিছু তথ্য দিতে চাই। আজ থেকে 8000 খ্রিস্টপূর্বাব্দে পৃথিবীর জনসংখ্যা ছিল, গোটা পৃথিবীর জনসংখ্যার কথা বলছি, মাত্র 50 লক্ষ জনসংখ্যা ছিল। 1850 সালে এসে জনসংখ্যা 50 কোটিতে দাঁড়ায়। গোটা বিশ্বের জনসংখ্যার কথা বলছি। এবং 1650 সালের কথা বলছি, এবং 1850 সালে এসে 100 কোটিতে দাঁড়ায়। অর্থাৎ 200 বছরের ব্যবধানে ডাবল জনসংখ্যা হয়ে যায়। বর্তমানে যেটা আমরা লক্ষ্য করছি, 2017 সালে গোটা বিশ্বে জনসংখ্যা দাঁড়ায় 700 কোটিতে, যেটা বর্তমানে অর্থাৎ আজকে 2020 সালে যেটা দাঁড়িয়েছে প্রায় 800 কোটি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে কয় বছরের ব্যবধান? মাত্র কয়েক বছরের ব্যবধানে কিন্তু 100 কোটি জনসংখ্যা পৃথিবীতে বৃদ্ধি পেয়েছে। আমরা অন্য একটি তথ্য জানি, গোটা পৃথিবীতে প্রতি বছর 8 কোটি করে জনসংখ্যা বৃদ্ধি পায়। আমরা যদি বাংলাদেশের একটি পরিসংখ্যান টেনে আনি তাহলে এখানে যে জনসংখ্যা দেখতে পাবো, 1650 সাল বাংলাদেশের জনসংখ্যা ছিল মাত্র 1 কোটি। মাত্র 200 বছরের ব্যবধানে এটা দ্বিগুণ হয়ে যায়, অর্থাৎ 1850 সালে হয়ে যায় 2 কোটি, যেটা বর্তমানে 17 কোটির উপরে রয়েছে বলে অনেকে ধারণা করছেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, গোটা পৃথিবীর মাত্র 3000 ভাগের 1 ভাগ ভূখণ্ড হলো বাংলাদেশের, অথচ বাংলাদেশ পৃথিবীর 8ম বৃহত্তম জনসংখ্যা কবলিত দেশ, সংখ্যাগরিষ্ঠ দেশ। আমাদের দেশে বর্তমানে প্রতি বর্গ কিলোমিটারে
1100 জনের বেশি জনসংখ্যা বাস করে, যেটা পৃথিবীর কোন স্বাভাবিক কোন দেশে কিন্তু বাস করে না। হয়তো নগর রাষ্ট্র ধরনের যে টাইপ যার রাষ্ট্রগুলো রয়েছে সেই রাষ্ট্রগুলোতে কিছু কিছু রাষ্ট্রে বেশি বাস করে, কিন্তু স্বাভাবিকভাবে আমাদের মতো যে ভূখণ্ড রয়েছে সেই সমস্ত দেশের তুলনায় আমাদের দেশের জনসংখ্যা অত্যন্ত বেশি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরেকটি তথ্য তোমাদের দিচ্ছি। গোটা পৃথিবীতে যে জনসংখ্যা রয়েছে, ইভেন চীন এবং ভারত, চীনে কিন্তু বিশ্বের সবচেয়ে বেশি জনসংখ্যা বাস করে, এরপরে ভারত। এই চীন, ভারত সহ সমগ্র দেশের, মানে পৃথিবীর সমগ্র দেশের জনসংখ্যা যদি আমেরিকায় স্থানান্তর করে দেয়, শুধু আমেরিকা, তারপরে জনসংখ্যার ঘনত্ব বাংলাদেশের ঘনত্বকে অতিক্রম করবে না। তাহলে আমরা কি বুঝতে পারছি? বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব অত্যন্ত বেশি এবং অতি ভয়ঙ্কর অবস্থায় চলে গেছে। এমন অবস্থায় জনসংখ্যা স্ফীতি রোধ করতে হবে। দেশের উন্নয়ন করতে গেলে, সামাজিক উন্নয়ন করতে গেলে, সোশ্যাল ডেভেলপমেন্ট, ইকোনমিক ডেভেলপমেন্ট, পলিটিক্যাল ডেভেলপমেন্ট, যে ধরনের ডেভেলপমেন্টের কথাই আমরা বলি না কেন, এই ডেভেলপমেন্টটাকে আমরা যদি সুষম গতিতে চালাতে চাই, দেশকে উন্নয়নের দিকে ধাবিত করতে চাই, দেশকে উন্নত দেশের কাতারে নিয়ে যেতে চাই, তাহলে অবশ্যই কিন্তু আমাদের জনসংখ্যার দিকে খেয়াল রাখতে হবে এবং জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে হবে, পরিকল্পিত পরিবার গঠন করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে জনসংখ্যা প্রতি বছর বাংলাদেশেও কিন্তু ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে। এক তথ্যে জানা যায়, বাংলাদেশে, শুধু বাংলাদেশে প্রতি বছর 5,000 থেকে 5,500 থেকে 6,000 মানুষ প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশে, প্রতিদিন। তাহলে কি হচ্ছে? প্রতিদিন বাংলাদেশে 5,500 থেকে 6,000 মানুষ বৃদ্ধি পাচ্ছে। আরেকটি তথ্য আমরা জানতে পারি, বাংলাদেশে বছরে 19 থেকে 21 লক্ষ এবং কেউ কেউ বলেছেন 24 লক্ষ মানুষ বৃদ্ধি পাচ্ছে। তাহলে 19 বা 20 লক্ষই বলি আর 24 লক্ষই বলি, এই যে 20 লক্ষ মানুষও যদি হয় প্রতি বছর বৃদ্ধি পায়, সেই 20 লক্ষ মানুষের খাবারের যোগান দেওয়া, 20 লক্ষ মানুষের লেখাপড়া শেখানো, 20 লক্ষ মানুষের সার্বিক ব্যবস্থাপনা, তাদের পোশাক আশাক, ঘর বাড়ি, সবকিছুর ম্যানেজমেন্ট করা কিন্তু আমাদের এই ছোট্ট দেশের পক্ষে, ক্ষুদ্র অর্থনীতির দেশের পক্ষে কিন্তু একেবারেই কিন্তু সম্ভব না। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তারপরেও আমাদের দেশ এগিয়ে চলছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড গ্রহণ করেছেন। আমাদের দেশে অনেকগুলো এনজিও রয়েছে, তারাও কিন্তু বহু উন্নয়নমূলক কর্মকাণ্ড হাতে নিয়েছেন। ইভেন আমাদের দেশের কর্মঠ মানুষ যারা রয়েছেন, তারা কিন্তু কাজ করে যাচ্ছেন, নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছেন দেশকে উন্নয়নের জন্য, নিজেদের উন্নয়নের জন্য, সমাজের উন্নয়নের জন্য, দেশের উন্নয়নের জন্য। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সেই কারণে আমাদের দেশ কিন্তু এখন এগিয়ে চলেছে। তারপরেও আমাদের সেই এগিয়ে চলার গতিটা মন্থ। আমরা যেভাবে এগিয়ে চলছি, আমাদের জনসংখ্যা যদি দেখছে কম হতো, আমাদের কিন্তু মাথা পিছু আয় বেড়ে যেত, আমাদের সঞ্চয় বেড়ে যেত, আমাদের প্রবৃদ্ধি বেড়ে যেত। কিন্তু আমাদের এই জনসংখ্যার দ্রুত গতিতে বৃদ্ধি পাওয়ার কারণে আমাদের কিন্তু অনেক সমস্যা হচ্ছে। এখন আমি তোমাদেরকে এই জনসংখ্যা বৃদ্ধির ফলে যে সমস্ত সমস্যা হচ্ছে বা যে সমস্ত ক্ষেত্রে প্রভাব বিস্তার করছে জনসংখ্যা, সেই বিষয়গুলো আমি ছোট্ট আকারে তোমাদের কাছে উপস্থাপন করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের অর্থনীতি, আমাদের রাজনীতি, আমাদের সামাজিক ক্ষেত্রে, সকল ক্ষেত্রেই কিন্তু এই জনসংখ্যা স্ফীতি একটি প্রভাব ফেলছে, নেতিবাচক প্রভাব ফেলছে। তো আমি একটি একটি করে সেগুলো আলোচনা করব। প্রথমে আমি অর্থনৈতিক ক্ষেত্রে যে সমস্ত নেতিবাচক প্রভাব লক্ষ্য করছি সেগুলো সংক্ষেপে আলোচনা করব। অর্থনৈতিক ক্ষেত্রে প্রথমে আসি পভার্টি বা দারিদ্র্যের কথা। তোমরা জানো যে সম্পদ, সামর্থ্য এবং আয়তনের তুলনায় জনসংখ্যা বাড়লে দেশের দারিদ্র্য কিন্তু বৃদ্ধি পায়। আমরা একটু জানতে পারছি যে বর্তমানে দেশে দারিদ্র্যের হার শতকরা 13%-এরও বেশি। এই যে একটা বিশাল জনসংখ্যার দেশ, সেখানে যদি 13 ভাগ নয় 10 ভাগ মানুষও যদি
দারিদ্র সীমার নিচে থাকে, 17 কোটি 18 কোটি মানুষের দেশে যদি 10 ভাগ মানুষও দারিদ্র সীমার নিচে থাকে, তাহলে কিন্তু কত মানুষ দারিদ্র সীমার নিচে বাস করে তোমরা ধরে নাও, একটা হিসাব করে নাও। যদি আমরা ধরি 17 কোটি মানুষ এবং 10% যদি দারিদ্র সীমার নিচে বাস করে, তাহলে 1,70,00,000 মানুষ কিন্তু দারিদ্র সীমার নিচে বাস, প্রায় 2 কোটি মানুষ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে 2 কোটি মানুষ যদি দারিদ্র সীমার নিচে বাস করে, তাহলে তাদের যে সমস্যাগুলো হবে, সেই সমস্যাগুলো কিন্তু সমাজের অন্যান্য স্তরেও কিন্তু ছড়িয়ে পড়বে। এরপরে বেকারত্বের কথায় আমরা আসি। অধিক জনসংখ্যার ফলে আমাদের কিন্তু বেকারত্ব অনেকাংশে বৃদ্ধি পাচ্ছে। কর্মক্ষম লোকদের যোগ্যতা ও সামর্থ্য অনুসারে কাজ দিতে না পারলে বেকারত্বের সৃষ্টি হয়, যেটা আমাদের দেশে সৃষ্টি হচ্ছে। আমাদের দেশে সরকারি তথ্য মতে প্রায় 26 থেকে 27 লক্ষ লোক বেকার রয়েছে, এবং যার একটা উল্লেখযোগ্য অংশ কিন্তু শিক্ষিত বেকার। তাছাড়াও আরেকটি তথ্য অনুযায়ী জানা যায়, বাংলাদেশে বেকার ছাড়াও অর্ধ বেকারত্বের সংখ্যা প্রায় 71 লক্ষ, অর্থাৎ 70 লক্ষের উপরে। সব মিলে বেকার এবং অর্ধ বেকার মিলে দেশে 1 কোটির বেশি মানুষ রয়েছে। 27 লক্ষ বা 26 লক্ষ পূর্ণ বেকার এবং 70 লক্ষের উপরে বেকার। তাহলে প্রায় 1 কোটি মানুষ কিন্তু বেকার বা অর্ধ বেকার। এই বেকার বা অর্ধ বেকার বা ছদ্ম বেকার, মৌসুমী বেকার, এই সমস্ত মানুষ কিন্তু বিভিন্ন ক্ষেত্রে সমস্যা তৈরি করছে। তারা নিজেরা যেমন নিজেদের উপর বোঝা, তেমনি পরিবারের উপরও বোঝা, এবং এদের অনেকেই হতাশাগ্রস্ত, যার প্রেক্ষিতে তারা অনেক ক্ষেত্রে সমাজের আনএক্সপেক্টেড কাজগুলো কিন্তু তাদের দ্বারা সম্পন্ন হচ্ছে, এবং তারা জড়িয়ে পড়ছে আনএক্সপেক্টেড কিছু কাজ করতে, যেমন মাদকাসক্ত, অপরাধ, অবৈধ পাচার, পারিবারিক কলহ, যৌতুক ইত্যাদি সমস্যা কিন্তু এই বেকারত্ব সমস্যার কারণে সৃষ্টি হচ্ছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে আমি অর্থনৈতিক ক্ষেত্রে আরেকটি নেতিবাচক প্রভাবের কথা বলবো, যে অসম আমদানি রপ্তানি। আমাদের দেশের জনসংখ্যা বেশি হওয়ার ফলে আমাদের আমদানি এবং রপ্তানির ক্ষেত্রে কিন্তু একটি অসম অবস্থা বিরাজ করছে, ভারসাম্যহীন অবস্থা বিরাজ করছে। অতিরিক্ত জনসংখ্যার জন্য ভোগ্যপণ্য, খাদ্য, শিল্প এবং কৃষিজ উপকরণ, মেশিনারিজ, প্রয়োজনীয় ঔষধ থেকে শুরু করে গাড়ি ঘোড়া ইত্যাদি থেকে শুরু করে আরো অনেক জিনিসপত্র নিয়ে আসতে হচ্ছে বিদেশ থেকে। হাজার হাজার কোটি টাকা বিদেশে খরচ করে আমাদেরকে আমদানি করতে হচ্ছে, যার প্রেক্ষিতে আমাদের কিন্তু বাণিজ্য ঘাটতি সমস্যা তৈরি হচ্ছে। আমাদের এক তথ্যে আমরা জানি যে 2019-20 অর্থ বছরে প্রায় $18 বিলিয়ন বাণিজ্য ঘাটতি হয়েছে। $18 বিলিয়ন। তাহলে তোমরা চিন্তা করে দেখো যে আমাদের এই যে বাণিজ্য ঘাটতি, এটা কিন্তু আমাদের দেশের উন্নয়নের পথে অন্তরায় সৃষ্টি করছে, আমাদের জীবনযাত্রার মানকে কিন্তু জীবনযাত্রার মান বৃদ্ধিকরণের ক্ষেত্রে কিন্তু বাধাগ্রস্ত করছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে অর্থনৈতিক প্রবৃদ্ধির দিকে আমরা যদি তাকাই, তাহলে দেখা যায় যে জনসংখ্যা স্ফীতির কারণে কি হচ্ছে, অর্থনৈতিক প্রবৃদ্ধি কিন্তু যেভাবে হওয়া দরকার সেইভাবে হচ্ছে না। হ্যাঁ, আমি মানছি বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি আগের তুলনায় অনেকটাই কিন্তু বাড়ছে, কিন্তু এই যে আগের তুলনায় বাড়ার অর্থ এই নয় যে এইটাই হওয়া উচিত ছিল, এর চেয়ে বেশি হওয়া উচিত ছিল। অর্থনৈতিক প্রবৃদ্ধির গতিটা আরো বেশি হতে পারত,
আরো আগে থেকে হতে পারত, কিন্তু সেটা কিন্তু হয়। অনেক দেশে জনসংখ্যা কমের কারণে, জনসংখ্যার স্ফীতি না হওয়ার কারণে তারা কিন্তু অনেক এগিয়ে গেছে, ভয়ের আমরা কিন্তু পিছিয়ে রয়েছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে অর্থনৈতিক ক্ষেত্রে আরেকটি নেতিবাচক প্রভাব আমি বলবো, সেটা হলো সঞ্চয়ের হারের উপর। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ব্যাপক জনসংখ্যা একটি দেশের জাতীয় সঞ্চয়ের হারকেও কিন্তু প্রভাবিত করে। আর জাতীয় সঞ্চয়ের হার একটি দেশের অর্থনৈতিক কাঠামোর কিন্তু একটি গুরুত্বপূর্ণ উপাদান। জনসংখ্যা বৃদ্ধিজনিত এবং অন্যান্য কারণে আমাদের দেশে এই হার বিশ্বের উন্নত দেশের তুলনায় অনেক কম। কেননা আমি আগেই বলেছি, আমাদের দেশে অনেক কৃষি পণ্য, কৃষিজাত দ্রব্যাদি, শিল্পজাত দ্রব্যাদি এবং আমাদের জীবনযাপনের জন্য প্রয়োজনীয় দ্রব্যাদি আমদানি করতে প্রচুর ব্যয় করতে হচ্ছে। এই ব্যয় করার ফলে আমাদের কিন্তু সঞ্চয়ের হারটা কমে যাচ্ছে, জাতীয় ক্ষেত্রে সঞ্চয়ের হারটা কমে যাচ্ছে। শুধু জাতীয় ক্ষেত্রেই বলবো না, ব্যক্তিগত ভাবেও কিন্তু আমাদের সঞ্চয়ের হার অনেকটাই কম। কেন? আমাদের দারিদ্র্যের হার বেশি, দারিদ্র এখনো কিন্তু একটি অনাকাঙ্ক্ষিত পর্যায়ে রয়ে গেছে। এরপরে জনগণের আয়ের উপর অসম প্রভাব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অধিক জনসংখ্যা মানুষের আয়ের উপর যথেষ্ট প্রভাব ফেলে। জনসংখ্যা বৃদ্ধির ফলে যদি আয় বৃদ্ধির ব্যবস্থা না থাকে, তাহলে একই আয়ে বেশি জনসংখ্যার ব্যয়ভার মেটাতে কিন্তু সমস্যা হয়। অনেক ক্ষেত্রে জনসংখ্যা বৃদ্ধি শ্রেণীভেদে আয়ের অসমতা আরো বৃদ্ধি করে। এক শ্রেণীর মানুষের আয় দ্রুত বৃদ্ধি পায়, আর এক শ্রেণীর মানুষের আয় অনেকটা কমে যায়, যার প্রেক্ষিতে আয়ের উপরে একটা অসম প্রভাব ফেলে, আয় বৈষম্যের তৈরি হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটি তথ্য আমরা জানি, বাংলাদেশের 10 ভাগ মানুষ দেশের মোট সম্পদের 90 ভাগ ভোগ করে। বাকি থাকলো কত? বাকি থাকলো হলো 10 ভাগ সম্পদ আর 90 ভাগ মানুষ। তাহলে 90 ভাগ মানুষ ভোগ করতে পারে বা ভোগ করার সামর্থ্য রয়েছে মাত্র দেশের 10 ভাগ সম্পদ। তাহলে কত বৈষম্য! এই বৈষম্যের কারণে অধিকাংশ মানুষ কিন্তু ভালোভাবে চলতে পারে না, কাঙ্ক্ষিত মানে জীবনযাপন করতে পারে না, কাঙ্ক্ষিত মানের নিম্ন পর্যায়ে জীবনযাপন করতে অনেকটা বাধ্য হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এই বিষয়টাও কিন্তু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক, যে আমাদের আয়ের উপরে একটা অসম প্রভাব জনসংখ্যা স্ফীতির ফলে ঘটে থাকে। এরপরে হলো বৈদেশিক এবং দেশীয় ঋণ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের দেশের জনসংখ্যা স্ফীতির কারণে, শুধু আমাদের দেশ বলবো না, যে সমস্ত দেশে জনসংখ্যা বেশি এবং উৎপাদন এবং আয় কম, সে সমস্ত দেশে কিন্তু বৈদেশিক ঋণের প্রবাহ অনেক বেশি। আমাদেরকে বিভিন্ন সময়ে প্রয়োজন মেটাতে গিয়ে, দেশের প্রয়োজন মেটাতে গিয়ে, মানুষের প্রয়োজন মেটাতে গিয়ে, উন্নয়ন কর্মকাণ্ড করতে গিয়ে আমাদের কিন্তু বৈদেশিক ঋণের উপর নির্ভর করতে হয়, যার প্রেক্ষিতে ঋণের বোঝা আমাদের বেড়েই চলছে। একটি বৈদেশিক ঋণ, আরেকটি দেশীয় বিভিন্ন ক্ষেত্র থেকে, যেমন ব্যাংক, বিমা, এখান থেকে ঋণ। এই দুইটা ঋণের ভারই কিন্তু আমাদের উপর চেপে বসেছে। এটার সবচেয়ে বড় কারণে কিন্তু জনসংখ্যা স্ফীতি। জনসংখ্যা যদি এত বেশি না হতো, আজকে জনসংখ্যা যদি 17 কোটি না হয়ে 10 কোটি পর্যন্ত সীমাবদ্ধ থাকতো, তাহলেও কিন্তু আমাদের এই ঋণের বোঝা বইতে হতো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা যে ব্যাপক ঋণের দায়ভার নিয়ে চলছি, এটা কিন্তু জনসংখ্যা স্ফীতির ফলেই ঘটছে।
সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে আমি সামাজিক ক্ষেত্রে কতিপয় প্রভাব নিয়ে আলোচনা করব। তোমরা জানো জনসংখ্যা বৃদ্ধির ফলে সামাজিক ক্ষেত্রেও কিন্তু অনেক প্রভাব ফেলছে। বিশেষ করে আমাদের সামাজিক মূল্যবোধের অবক্ষয় সৃষ্টি হচ্ছে, পারিবারিক মূল্যবোধ ভেঙে পড়ছে, অপরাধ প্রবণতা বৃদ্ধি পাচ্ছে, কিশোর অপরাধ সমস্যার সৃষ্টি হচ্ছে, পতিতাবৃত্তি, বস্তির সমস্যা, শিক্ষা লাভের সুযোগের সমস্যা, পুষ্টিহীনতা, স্বাস্থ্যহীনতা, ভিক্ষুক সমস্যা, ভবঘুরের সমস্যা, যৌতুক, নারী নির্যাতন, বাসস্থান সমস্যা সহ নানাবিধ সামাজিক সমস্যা কিন্তু দেখা দিচ্ছে। আমি এগুলো ছোট করে তোমাদের সামনে উপস্থাপন। আমি প্রথম বলতে চাই সামাজিক মূল্যবোধের অবক্ষয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাংলাদেশের ব্যাপক জনসংখ্যা দেশের মানুষের মৌল মানবিক চাহিদা পূরণের একটি বিরাট অন্তরায়। কিন্তু মানুষকে যে কোনো উপায়ে কিন্তু মৌল মানবিক চাহিদা পূরণ করতে হয়। তুমি যাই বলো না কেন, তোমার সন্তান যদি না খেয়ে 2 দিন থাকে, তারা যদি না খেয়ে কন্দন করে, তারা যদি পোশাক না পায়, তুমি কি করতে পারো? যদি স্বাভাবিক পন্থায় যদি তুমি তাদের রুটি রোজগারের ব্যবস্থা না করতে পারো। এমনি ভাবে অনেক মানুষ কিন্তু অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছে। মৌল মানবিক চাহিদা পূরণ করতেই হয়, মানুষ যে কোনো ভাবে কিন্তু মৌল মানবিক চাহিদা পূরণ করতে বাধ্য হয়। এবং যে কোনো ভাবে করতে গেলে কি সমস্যা হয়? নৈতিকতার সমস্যা হয়, মানুষ নৈতিকতা থেকে দূরে চলে যায়, নৈতিক মূল্যবোধের অবক্ষয় ঘটে, এবং সেখান থেকে কিন্তু ছিনতাই, রাহাজানি, চাঁদাবাজি, সন্ত্রাসী, পতিতাবৃত্তি ইত্যাদি সমস্যার জন্ম হয়। এটা বাংলাদেশের কথা বলছি না, গোটা বিশ্বের প্রতিটি দেশেই কিন্তু যেখানে জনসংখ্যা স্ফীতি রয়েছে এবং অর্থনৈতিক সমস্যা রয়েছে, সে সমস্ত দেশে কিন্তু এই সামাজিক মূল্যবোধের অবক্ষয় তৈরি হয়। এবং এর প্রধান কারণ কিন্তু আমাদের দেশে এটার একটা কারণ, বা বিশ্বে যে সমস্ত দেশি সমস্যাগুলো রয়েছে সেটার কারণ হলো জনসংখ্যা স্ফীতি। আরেকটি হলো অপরাধ প্রবণতা। সুস্থ ও অনুপম সমাজ গড়ে তোলার জন্য চাই অপরাধ মুক্ত সমাজ। কে না চাই বলো? সবাই কিন্তু আমরা অপরাধ মুক্ত সমাজ চাই। কিন্তু অপরাধ মুক্ত সমাজ যে আমরা চাই, সেই ক্ষেত্রে মানুষকেও কিন্তু একটি সুন্দর সুবিধা দিতে হবে। তাহলে কিন্তু আমরা প্রত্যাশা করতে পারি সুন্দর একটি সমাজ বিনির্মাণের। কিন্তু আমাদের দেশের ব্যাপক যে জনসংখ্যা রয়েছে এবং জনসংখ্যার যে ঊর্ধ্বগামিতা রয়েছে, তার প্রেক্ষিতে অনেক মানুষ সুস্থভাবে জীবিকা নির্বাহ করতে পারছে না, মৌল মানবিক চাহিদা পূরণ করতে পারছে না। তারা পারছে না ঠিক মতো পুষ্টিকর খাবার খেতে, পারছে না ঠিক মতো বাসস্থান নির্মাণ করতে, পারছে না ভালো পোশাক নিতে, রোগের চিকিৎসা করতে। অনেক ক্ষেত্রে তারা হিমশিম খাচ্ছে, যার প্রেক্ষিতে তাদের অনেকেই কিন্তু নীতি এবং নৈতিকতাহীন কর্মকাণ্ডে বা অপরাধ কর্মকাণ্ডে লিপ্ত হয়। যেমন হত্যা, ছিনতাই, অপহরণ, চাঁদাবাজি, টেন্ডারবাজি, লুণ্ঠন, সন্ত্রাসী, অস্ত্রবাজি, এই যে অপরাধ প্রবণতা, এর একটি প্রধান কারণ কিন্তু জনসংখ্যা স্ফীতি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপর আমরা আসবো কিশোর অপরাধের কথা। এদেশের ক্রমবর্ধমান হারে যে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, তার ফলে মৌল মানবিক চাহিদা পূরণের সমস্যা হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন পর্যায়ে। আর এই অভাবজনিত কারণে কিশোর অপরাধও কিন্তু ভীষণভাবে বেড়ে যাচ্ছে। এক তথ্যে জানা যায়, ঢাকা শহরে 5 লক্ষের মতো ভাসমান শিশু রয়েছে। এই ভাসমান শিশুদের একটা বড় অংশ কিন্তু আবার অপরাধের সাথে যুক্ত। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুধু ঢাকা শহর নয়, গোটা বাংলাদেশের দিকে তাকাও, গোটা বাংলাদেশের শহর অঞ্চলের দিকে তাকাও, সেখানে কিন্তু কিশোর অপরাধ সমস্যা রয়েছে। এবং কিশোর অপরাধ সমস্যাগুলো বেশিরভাগ তোমরা দেখবে যে মূলত দরিদ্র পরিবার থেকে বেশি হয়। আমি বলছি না যে ধনী পরিবারে অপরাধ প্রবণ শিশু নেই, অবশ্যই আছে, অবশ্যই আছে। কিন্তু যারা নিজের চাহিদা পূরণ করতে অক্ষম, যারা খাবার খেতে ক্ষুধার্ত অবস্থায়
দুমুঠো ভাত পেটে দিতে অক্ষম, তাদের কিন্তু নীতি নৈতিকতা অনেকটা বিসর্জন দিতে হয়, বিসর্জন দিতে অনেক সময় বাধ্য হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যার প্রেক্ষিতে গরিব দুঃখী কিশোর কিশোরীরা অনেক সময় অপরাধ প্রবণ হয়ে পড়ে। এরপরে আরেকটি সমস্যা জনসংখ্যা স্ফীতির ফলে ঘটে, সেটা হলো পতিতাবৃত্তি। বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির ফলে অপরিকল্পিতভাবে শহরায়নের বিকাশ ঘটেছে। অপরিকল্পিত শহরায়ন এবং দারিদ্র ও আর্থিক মোহে এদেশের অনেক মেয়ে কিন্তু অসামাজিক কার্যকলাপে লিপ্ত হচ্ছে। এক তথ্যে জানা যায়, ঢাকা শহরের অনেকগুলো হোটেলে দিনরাত অসামাজিক কার্যক্রম চলে, এরকম অভিযোগ রয়েছে। প্রমাণ করার দায়িত্ব পুলিশের, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। এরকম বই পুস্তক, পত্র পত্রিকা ঘাটলে এগুলো কিন্তু পাওয়া যায়। পুলিশের হিসাব মতেই ঢাকা শহরে 25,000 থেকে 30,000 এবং নারায়ণগঞ্জ থেকে 5,000 থেকে 15,000 পতিতা রয়েছে। তাছাড়া বাংলাদেশে বেশ কিছু কিন্তু পতিতালয় রয়েছে, যেমন টাঙ্গাইলে রয়েছে, মংলাতে রয়েছে, সৈয়দপুরে রয়েছে, ময়মনসিংহে রয়েছে। এরকম বহু জায়গায় কিন্তু পতিতালয় রয়েছে, যেটাকে আমরা বৈধ পতিতালয় বলি। এই পতিতালয় গুলোতে যেমন পতিতা রয়েছে, যতগুলো পতিতা রয়েছে তার চেয়ে শতগুণ বেশি পতিতা কিন্তু বাইরে রয়েছে, হোটেল মোটেল রেস্তোরাঁয় রয়েছে। শিক্ষার্থীবৃন্দু, একটি তথ্যে জানা যায়, বাংলাদেশে পতিতালয়ের বাইরেও প্রায় 2 লক্ষ পতিতালয় ভাসমান পতিতা রয়েছে, যারা অবৈধভাবে যৌন ব্যবসা করে। এবং এর একটি প্রধান কারণ হচ্ছে আর্থিক সমস্যা, এর একটি প্রধান কারণ হচ্ছে বেকারত্ব, এর একটি প্রধান কারণ হচ্ছে মৌলমানবিক চাহিদা পূরণের অক্ষমতা। এই সমস্ত কারণে অনেকেই কিন্তু পেটের দায়ে পতিতাবৃত্তিতে নিয়োজিত হচ্ছে। তবে হ্যাঁ, শুধু যে পতিতাবৃত্তিতে পেটের দায়ে নিয়োজিত হচ্ছে তা নয়, আরো অনেক কারণ রয়েছে। আমি একটি কারণে শুধু আজকে আলোকপাত করছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সামাজিক ক্ষেত্রে জনসংখ্যা স্ফীতির আরেকটি কারণ আমি তোমাদের সামনে তুলে ধরছি, সেটা হলো বস্তি সমস্যা। তোমরা জানো যে শহরায়ন, শিল্পায়ন এবং জনসংখ্যার দ্রুত সম্প্রসারণের ফলে এবং দারিদ্র্যের কারণে বস্তি সমস্যার সৃষ্টি হচ্ছে। আমি তোমাদেরকে আগেই বলেছি, বাংলাদেশে 19 থেকে 24 লক্ষ মানুষ বৃদ্ধি পাচ্ছে। আর জনসংখ্যা বৃদ্ধির ফলে বাসস্থানের অভাবজনিত ঘটনায় গড়ে উঠছে শহরে ছোট বড় নানা ধরনের বস্তি। এক পরিসংখ্যানে দেখা যায়, বাংলাদেশের শুধু ঢাকা শহরে 3,000-এর উপরে বস্তি রয়েছে, যেখানে অনেকে মনে করে থাকে, অনেকে বলে থাকেন যে 30 লক্ষ থেকে 40 লক্ষ লোক শুধু ঢাকা শহরের বস্তিতে বসবাস করে। আর এই বস্তিতে বসবাস করার অনেকে অবশ্য এই সংখ্যাটাকে একটু আলাদা ভাবে হিসাব করেন। অনেকে 15 থেকে 20 লক্ষের কথা বলেন, আবার অনেকে বেশিও বলেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটি বিশেষজ্ঞদের বিভিন্ন মতামত। তো যেটাই আমরা বলি না কেন, 30 লক্ষই বলি আর 20 লক্ষই বলি, যে বস্তি মানুষ, সেই বস্তির মানুষগুলো কিন্তু সুষ্ঠুভাবে জীবনযাপন করতে পারে না, তাদের নানাবিধ সমস্যা হয় এবং তারাও কিন্তু নানাবিধ সমস্যা জন্ম দেয়। এটার প্রধান কারণই কিন্তু জনসংখ্যা স্ফীতি এবং বাসস্থানের অভাব। জনসংখ্যা স্ফীতির কারণেই কিন্তু বাসস্থান সমস্যার তৈরি হয়। ঢাকা শহরের জনসংখ্যা যদি অর্ধেক হতো, তাহলে কিন্তু এই বস্তি সমস্যাগুলো থাকতো না। অন্য দেশে, অন্য যে জেলা শহরগুলোতে বস্তি গড়ে উঠেছে, যেখানেই গড়ে উঠেছে, সেখানকার জনসংখ্যা
যদি কম হতো তাহলে তার বস্তির সমস্যা হতো না। আর এই বস্তিতে কিন্তু নানাবিধ অপরাধমূলক ঘটনা ঘটে থাকে। মাদক ব্যবসা বস্তিতে ব্যাপক দেখা যায়, নারী ব্যবসাও এখানে লক্ষ্য করা যায়, ছিনতাই রাহাজানি ইত্যাদি বস্তি এলাকায় বেশি হয়। তাছাড়া অনৈতিক কর্মকাণ্ড, বিভিন্ন ধরনের অনৈতিক কর্মকাণ্ড কিন্তু বস্তিতে বেশি পরিলক্ষিত হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা কিন্তু আমাদের জনসংখ্যা স্ফীতির একটি কুফল। আরেকটি দিক হচ্ছে শিক্ষার সুযোগের অভাব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, জনসংখ্যা বৃদ্ধির একটি সামাজিক প্রভাব হলো, নেতিবাচক প্রভাব হলো শিক্ষার সুযোগের অভাব। এক তথ্যে জানা যায় বাংলাদেশে প্রতি বছর 24 লক্ষ শিশু বিদ্যালয় গমনের উপযোগী হচ্ছে এবং তাদের জন্য কমপক্ষে 7,000 শিক্ষা প্রতিষ্ঠান প্রতি বছর গড়ে তোলা প্রয়োজন। অথচ আমরা কিন্তু প্রতি বছর 7,000 শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে পারছি না, সেই সক্ষমতা আমাদের কিন্তু এখনো হয়নি। তাহলে এই যে 7,000 শিক্ষা প্রতিষ্ঠান আমরা প্রতি বছর গড়ে তুলতে পারছি না, যার প্রেক্ষিতে কিন্তু ছেলেমেয়েরা শিক্ষা লাভ করতে পারছে না। আবার যারা শিক্ষা লাভ করছে তারা কিন্তু মানসম্মত শিক্ষা পাচ্ছে না। এটা কিন্তু আমাদের জনসংখ্যার চাপের ফলে কিন্তু এটা ঘটছে। যেখানে যে রেশিও অনুযায়ী শিক্ষক থাকার কথা সেই রেশিও অনুযায়ী শিক্ষক নেই, যে রেশিও অনুযায়ী ছাত্র থাকার কথা সেই রেশিওর চেয়ে বহুগুণ বেশি ছাত্র রয়েছে। যে রেশিও অনুযায়ী একটা ক্লাসরুম থাকার কথা সেই ক্লাসরুম নেই। ক্লাসরুমে যে উপকরণগুলো দরকার, শিক্ষার্থীদের জন্য যে উপকরণ দরকার, বই, পুস্তক, কম্পিউটার, ল্যাপটপ, এগুলো থাকা দরকার। লাইব্রেরিতে পর্যাপ্ত বই এগুলো থাকা দরকার। ওয়াইফাই সুবিধা, আজকে ইন্টারনেটের যুগে সকলের ইন্টারনেট সুবিধা থাকা দরকার। সবাই কি সেই সুবিধা পাচ্ছি আমরা? সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যারাও পাচ্ছি তারাও কম পাচ্ছি। কারণটা কি? জনসংখ্যা স্ফীতি। আজকে আমি একটি কলেজে রয়েছি, সরকারি আজিজুল হক কলেজ বগুড়া। তোমরা চিন্তা করো যে আজিজুল হক কলেজ বগুড়া, এখানে প্রায় 30,000-এর অধিক শিক্ষার্থী রয়েছে। আমরা শিক্ষক রয়েছি কয়জন? 200 জনের কম। 200 জনও যদি হয়, 200 জন শিক্ষক দিয়ে 30,000 শিক্ষার্থীর গুণগত মান, গুণগত শিক্ষা দেওয়া কি করে সম্ভব? আমরা যতই চেষ্টা করি আমাদের পক্ষে, হ্যাঁ আমরা সর্বাত্মকরণের চেষ্টা করে যাচ্ছি গুণগত শিক্ষা দেওয়ার জন্য, কিন্তু সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি যদি আমার বিভাগের কথা বলি, আমার বিভাগে প্রায় 400-র মতো শিক্ষার্থী রয়েছে। এই 400-র মতো শিক্ষার্থীর শিক্ষার জন্য মাত্র 2 জন শিক্ষক রয়েছে। এই 2 জন শিক্ষক দিয়ে তোমরা আমাকে বলো কিভাবে প্রতিদিন সকলের গুণগত শিক্ষা নিশ্চিত করা যায়? আমার ডিপার্টমেন্টে ক্লাসরুমের স্বল্পতা রয়েছে, অন্য অন্য ডিপার্টমেন্টে ক্লাসরুমের স্বল্পতা। আমি শুধু আজিজুল হক কলেজের কথা বলছি না, বাংলাদেশের প্রতিটি জায়গায় তুমি যাবে দেখবে উচ্চশিক্ষার ব্যবস্থা রয়েছে, কিন্তু উচ্চশিক্ষার উপকরণগুলো সীমিত। কেন সীমিত? আমাদের কিন্তু সেই অ্যাবিলিটিটা এখনো জন্মে নাই, সেই অ্যাবিলিটিটা এখনো সেইভাবে আমাদের তৈরি হয়নি, যার প্রেক্ষিতে কিন্তু আমরা পর্যাপ্ত ক্লাসরুম পাচ্ছি না, যার প্রেক্ষিতে আমরা ডিজিটালাইজড পুরোপুরি ভাবে পড়তে পারছি না, ডিজিটালাইজড সুবিধা শিক্ষার্থীর হাতে পৌঁছে দেওয়ার সুযোগ পাচ্ছি না। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এটা পারছি না, কারণ জনসংখ্যা স্ফীতি, অধিক জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, সেই তুলনায় আমরা শিক্ষা প্রতিষ্ঠান বৃদ্ধি করতে পারছি না। আমার যতটুকু জানা রয়েছে সেই জানার মধ্যে বলছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যত শিক্ষার্থী রয়েছে আজিজুল হক কলেজে তার চেয়ে বেশি শিক্ষার্থী রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংখ্যা তোমরা দেখো, যদি আমি ব্যক্তিগতভাবে বলি, আমরাও ইনশাল্লাহ সেই গুণগত মানের শিক্ষা দিতে পারব। আজকে ঢাকা শহর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য যে বাজেট হচ্ছে,
আনুপাতিক হারে আমাদের সেই বাজেট যদি দেওয়া হয়, অবশ্যই আমরা কিন্তু সকল দিক থেকে আমরাও কিন্তু সেই সক্ষমতা রাখি গুণগত মান শিক্ষা দেওয়ার জন্য। কিন্তু পারছি না কেন আমরা? কেন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো প্রতি বছর বিশেষ ক্যাডার জন্ম হচ্ছে না? এর কারণ কিন্তু আমরা গুণগত শিক্ষা 100% নিশ্চিত করতে পারছি না। এবং সেই কারণগুলো তোমাদেরকে বলছি, ক্লাসরুমের স্বল্পতা রয়েছে, বইয়ের স্বল্পতা রয়েছে, ইন্টারনেটের স্বল্পতা রয়েছে, বসার জায়গার স্বল্পতা রয়েছে, শিক্ষা উপকরণের অভাব রয়েছে। আর এই সমস্ত অভাবগুলো কেন হচ্ছে? আমাদের সামর্থ্যহীনতার কারণে, আমাদের স্বল্প সামর্থ্যের কারণে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, তবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কিন্তু এই মানে শিক্ষার গুণগত মান নিশ্চিতকরণের ক্ষেত্রে ব্যাপক ভূমিকা রেখে চলেছেন, ব্যাপকভাবে কাজ করে যাচ্ছেন। এবং আমরা আশা করব মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনার আলোকে, মাননীয় প্রধানমন্ত্রীর সদিচ্ছায় অচিরেই আমাদের সমস্যা ইনশাল্লাহ কেটে যাবে। আমাদের শিক্ষা ব্যবস্থা অত্যন্ত ভালো হবে, আমরা ভালোভাবে শিক্ষা দিতে পারবো, শিক্ষক সংখ্যা বৃদ্ধি পাবে, ক্লাসরুম বৃদ্ধি পাবে, উপকরণগুলো বৃদ্ধি পাবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু সেদিকে ব্যাপক নজর রেখেছেন এবং আমাদের শিক্ষা মন্ত্রণালয় কিন্তু এখন যথেষ্ট সরব হয়েছেন, কাজ করছেন কিভাবে শিক্ষার মান উন্নয়ন করা যায়, উন্নতি করা যায়, সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। এবং আমরা আশা রাখবো যে দ্রুতই আমরা এই সমস্যা থেকে বেরিয়ে আসতে সক্ষম হব। সুপ্রিয় শিক্ষার্থী, কিন্তু তারপরেও এই কথা বলতেই হয়, আমাদের জনসংখ্যা স্ফীতির লাগামটা টেনে ধরতে হবে, নতুবা কিন্তু আমাদের সক্ষমতা বাড়াচ্ছি, অন্যদিকে জনসংখ্যা বাড়ছে, তাহলে সেই সক্ষমতা খুব বেশি কাজে লাগবে বলে মনে হয়। এরপরে আরেকটি সমস্যার কথা আমি বলছি, সেটা হলো পুষ্টিহীনতার সমস্যা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাংলাদেশে যে হারে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে সে হারে কিন্তু স্বাস্থ্য সুবিধা বাড়ানো সম্ভব হচ্ছে না, সে হারে কিন্তু পুষ্টির সমস্যার সমাধান দেওয়া যাচ্ছে না। আমাদের স্বাস্থ্য এবং চিকিৎসা সুবিধা দিতে আমরা অনেক ক্ষেত্রে ব্যর্থ হচ্ছি। যে পরিমাণ হাসপাতাল আমাদের জন্য দরকার সেই পরিমাণ হাসপাতাল আমরা প্রস্তুত করতে পারছি না, যে পরিমাণ হাসপাতাল প্রস্তুত করতে পারছি সেই পরিমাণ হয়তো বেড প্রস্তুত করতে পারছি না, যতটুকু বেড রয়েছে সেই অনুযায়ী কিন্তু আমরা চিকিৎসক দিতে পারছি না। এটা কিন্তু আমাদের দেশে জনসংখ্যা ভীতির কারণেই এটা হচ্ছে। শিক্ষার্থীবৃন্দ, তারপরেও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কিন্তু এই পুষ্টিহীনতা সমস্যা, স্বাস্থ্যহীনতার সমস্যা দূরীকরণের ক্ষেত্রে কিন্তু ভূমিকা রেখে চলেছেন, যথেষ্ট গুরুত্ব আরোপ করেছেন এবং আমরা আশা রাখছি দ্রুতই আমাদের এই সমস্যাগুলোর সমাধান হবে। পুষ্টিহীনতার একটি তথ্য না দিলেই নয়, সেটা হলো যে আমাদের দেশে জনসংখ্যা স্ফীতি হওয়ার কারণে কিন্তু প্রতি 10টি শিশুর 9টি কোনো না কোনো ভাবে পুষ্টিহীনতার শিকার হচ্ছে। প্রতি 2টি শিশুর একটি স্বাভাবিক দেহের বিকাশ ঘটে না। অপুষ্টিহীনতার কারণে প্রতিদিন 600 শিশু মারা যাচ্ছে। শিক্ষার্থীবৃন্দ, এই যে সমস্যাগুলো, এই সমস্যার প্রধান কারণ জনসংখ্যা স্ফীতি। এরপরে ভিক্ষুক এবং ভবঘুরের সমস্যা। বাংলাদেশের সম্পদের তুলনায় জনসংখ্যা দ্রুত বৃদ্ধিজনিত কারণে ভিক্ষুক সমস্যার তৈরি হচ্ছে, ভবঘুরের সমস্যা তৈরি হচ্ছে। সমাজসেবা অধিদপ্তরের বেশ কিছুদিন আগের এক তথ্যে আমরা জানি ঢাকা শহরেই 10,000-এর মতো ভিক্ষুক ছিল। গোটা বাংলাদেশেই কিন্তু ভিক্ষুক রয়েছে, তুমি এমন কোনো গ্রাম খুঁজে পাবে না যেখানে 1 বা 2 জন ভিক্ষুক নেই। হ্যাঁ, হয়তো কিছু কিছু গ্রাম ব্যতিক্রম রয়েছে, সেখানে ভিক্ষুক নেই, কিন্তু এই যে বগুড়া শহর, এখানে কিন্তু সকালবেলা বাসার নিচ থেকে কলিং বেলের আওয়াজ হয়, এখানে কিন্তু ভিক্ষুক রয়েছে। সব শহরেই কিন্তু ভিক্ষুক রয়েছে, গ্রামেও কিন্তু ভিক্ষুক রয়েছে। এর একটি প্রধান কারণ হচ্ছে জনসংখ্যা স্ফীতি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বর্তমান সরকার এই ভিক্ষুক সমস্যার সমাধানেও কিন্তু বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছেন, যেগুলো অত্যন্ত প্রশংসার দাবি রাখে। আরেকটি হলো যৌতুক সমস্যা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যৌতুক সমস্যারও একটি অন্যতম কারণ হচ্ছে অধিক জনসংখ্যা। অধিক জনসংখ্যার কারণে অনেকেই বেকার থেকে যাচ্ছে,
উপার্জন করতে পারছে না, যার প্রেক্ষিতে অন্যের উপর তাদের ডিপেন্ডেন্সি রয়ে যাচ্ছে। আর সেই ডিপেন্ডেন্সির কারণে তখন যারা অনেকেই বিবেকহীন মানুষ বিয়ে করতে যাচ্ছে, তখন ডিমান্ড চাচ্ছে, যার প্রেক্ষিতে যৌতুক সমস্যার সৃষ্টি হচ্ছে। বাংলাদেশে নারী নির্যাতনেরও কিন্তু একটি কারণ হচ্ছে জনসংখ্যা স্ফীতি। কেননা অনেকেই জনসংখ্যা স্ফীতির কারণে দারিদ্র সীমার নিচে বসবাস করছে, বেকারত্বময় জীবন নিয়ে বসবাস করছে, কর্মসংস্থান আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারছে না। ফলে অনেক সময় যৌতুক যেমন দাবি করছে, তেমনি বিয়ের পরেও কিন্তু তারা স্ত্রীদের উপর অনেক সময় যৌতুকের বোঝা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, বিভিন্ন ভাবে তাদের উপর আক্রোশ দেখাচ্ছে। এতে পারিবারিক দ্বন্দ্বের সৃষ্টি হচ্ছে, সংঘাতের সৃষ্টি হচ্ছে বিভিন্ন ভাবে, এবং নারী নির্যাতনও বৃদ্ধি পাচ্ছে। আরেকটি হলো বাসস্থান সমস্যা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাসস্থান সমস্যা বাংলাদেশের একটি অন্যতম সমস্যা। এই সমস্যার মূল কারণ জনসংখ্যাধিক্যতা, অর্থাৎ জনসংখ্যার আধিক্যতা। এর কারণে কিন্তু গ্রাম অঞ্চলেই বলো আর শহর অঞ্চলেই বলো, শহর অঞ্চলে বস্তি সমস্যার সৃষ্টি হচ্ছে এবং গ্রাম অঞ্চলে কিন্তু বাসস্থানের সমস্যা হচ্ছে। অনেকে দেখবে গ্রাম অঞ্চলে রাস্তার ধারে ছোট্ট একটি জায়গায়, যেখানে রাস্তার জায়গায়, সেই জায়গায় গিয়ে ছোট্ট একটি কুড়ে ঘর থেকে থাকছে, তুলে থাকছে। আবার শহর অঞ্চলে দেখবে অনেকেই এক টুকরো টিন অথবা আরো নিম্নমানের উপাদান দিয়ে কোনোরকম ঝুপড়ি তুলে তারা বসবাস করছে, এবং এর কারণ কিন্তু জনসংখ্যা স্ফীতি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জনসংখ্যা স্ফীতির কয়েকটি গুরুত্বপূর্ণ নেতিবাচক প্রভাব আমরা আলোচনা করলাম। বর্তমান সরকার জনসংখ্যা স্ফীতি রোধকল্পে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছেন, যা প্রশংসার দাবিদার। যার প্রেক্ষিতে জনসংখ্যা বৃদ্ধির ঊর্ধ্বগামিতা কিন্তু ধীরে ধীরে কমে যাচ্ছে। এটা একটি আশার আলো জাগিয়েছে। আগে যে জনসংখ্যা বৃদ্ধির হার ছিল, সেই বৃদ্ধির হার অনেক কমে গেছে। আমরা প্রত্যাশা করব যে এক সময় আমাদের জনসংখ্যা বৃদ্ধির হার কোটায় আসবে এবং আমাদের দেশের দ্রুত উন্নতি ঘটবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এদেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। আমরা সেই উন্নয়ন দেখতে চাই। আমাদের প্রত্যেকের নিজেদেরও সচেতন হতে হবে, যাতে করে আমরা একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করতে পারি। আর সুন্দর বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে আমাদেরকে কিন্তু অবশ্যই জনসংখ্যা স্ফীতি রোধ করতে হবে। অধিক জনসংখ্যা গ্রহণ না করে, অধিক সন্তান না নিয়ে সর্বোচ্চ 2টি সন্তানের মধ্যে নিজেদেরকে সীমাবদ্ধ রাখাই শ্রেয় বলে আমি মনে করি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারও কিন্তু জনসংখ্যা স্ফীতি রোধকল্পে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। এই পদক্ষেপের সাথে আমাদের সবাইকে একত্রিত হতে হবে। সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের সাথে আমাদের সবার যুক্ত হতে হবে, তাহলেই দেশ সমৃদ্ধির কাতারে উন্নীত হবে। আমাদের দেশ উন্নয়নশীল থেকে একসময় উন্নত রাষ্ট্রে পরিণত হবে, এই প্রত্যাশা করছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই করোনার কালে সবাই ভালো থাকবে এই প্রত্যাশা করছি। তোমরা সুন্দরভাবে লেখাপড়া চালিয়ে যাও। লেখাপড়ার কোনো বিকল্প নেই। লেখাপড়া করে যেখানে যে অবস্থায় আছো সেখান থেকেই তোমরা লেখাপড়া করো। আমরা কিন্তু তোমাদের সাপোর্ট দিচ্ছি। আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শিক্ষার ক্ষেত্রে যথেষ্ট ভূমিকা রেখে চলেছেন। আমাদের বিভিন্ন ভাবে দিক নির্দেশনা দিচ্ছেন, বিভিন্ন উপকরণ দিয়ে সহযোগিতা করছেন। বিভিন্ন জায়গায় কিন্তু অবকাঠামো নির্মাণ হচ্ছে, যাতে একটি শিক্ষিত এবং সমৃদ্ধ জাতি হিসেবে দেশ এগিয়ে যেতে পারে, বঙ্গবন্ধু সোনার বাংলাদেশ আমরা গড়ে তুলতে পারি। সেই লক্ষ্যে কিন্তু সরকার কাজ করে যাচ্ছেন। আমাদের সেই কাজের অংশীদার হতে হবে।
তোমরাও সেই কাজের অংশীদার হবে, নিজেরা লেখাপড়া শেখো। আর করোনা কালে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে। গণতন্ত্রী বাংলাদেশ সরকার কিন্তু স্বাস্থ্যবিধি প্রণয়ন করেছেন, সেই স্বাস্থ্যবিধি অবশ্যই সকলকে মেনে চলতে হবে। সবাই ভালো থাকবে, সুন্দর এবং সুস্থ থাকবে এই কামনা করছি। আমি তোমাদের সবার কাছে দোয়া চেয়ে নিচ্ছি, সকল আমার জন্য সবাই দোয়া করবে, আল্লাহ যেন আমাকেও সুন্দরভাবে বাঁচার তৌফিক দান করেন, সকল দিক থেকে আমাকে সুরক্ষা প্রদান করেন। সেই দোয়া তোমাদের কাছে চাচ্ছি, আল্লাহর কাছে সেই দোয়া করবে। তোমাদের জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ।